সায়েন্স এডু ম্যাপের আজকের টপিক হলো পদার্থের গঠন ও ধর্ম। এই পদার্থের গঠন অর্থাৎ স্ট্রাকচার আর প্রপার্টি যদি আমরা দেখি যে কোনো একটা পদার্থ, যে কোনো পদার্থের কটি স্টেট আমরা জানি? তিনটি স্টেট। একটা হলো সলিড বা কঠিন, দুই লিকুইড বা তরল পদার্থ, আর তিন নম্বর হচ্ছে গ্যাস বা গ্যাসীয় পদার্থ। তাহলে এই কঠিন, তরল আর গ্যাস, এই তিনটি পদার্থের আমরা ধর্ম জানব। প্রথমে আসি আমরা লিকুইড। ক্লাস 9-এর টপিকে ফার্স্ট আছে যে তরল এবং বায়ুর চাপ। এই তরল এবং বায়ুর চাপ বলতে আমরা ফার্স্ট কি বুঝবো সেটা আলোচনা করব। সেকেন্ড আছে কি তরলে কোনো বিন্দুতে চাপের পরিমাণ, অর্থাৎ আমি যদি একটা পাত্র নিই, এই পাত্রর মধ্যে আমি যদি তরল নিই, এই তরলের যে কোনো একটা বিন্দুকে ধরলে যে বায়ুর চারিদিক থেকে কি পরিমাণ চাপ বা প্রেশার প্রয়োগ হয় সেটা আমরা আলোচনা করব। তৃতীয় নম্বরে আসি যে তরলের আরেকটি ধর্ম হলো যে জলের উচ্চশীলতা ধর্ম, অর্থাৎ জল যে কোনো পাত্রে রাখলে তার প্রত্যেকটা পাত্রে তরলের হাইট বা লেভেলটা সমান উচ্চতা থাকবে, সেটা আমরা দেখাবো। 4 নম্বর কি টপিক আছে না সাইফন ক্রিয়া। এই সাইফন ক্রিয়া বলতে আমরা কি বুঝি এবং সাইফন ক্রিয়া কোথায় কোথায় ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। 5 নম্বর টপিক কি আছে না আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি বলতে আমরা কি বুঝি এবং আর্কিমিডিস নীতি থেকে আমরা কি কি সূত্র পেতে পারি, অর্থাৎ প্লবতার সূত্র ইত্যাদি। 6 নম্বর চলে আসি ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলতে আমরা কি বুঝি। আর 7 নম্বর টপিক আছে পৃষ্ঠটান। এটি আমি সেকেন্ড পার্টে বা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের টপিকগুলো কি যে 1 থেকে আপ টু আমি 6 আপেক্ষিক ঘনত্ব পর্যন্ত আলোচনা করব। এই তরল ও বায়ুর চাপ সংক্রান্ত আমরা ধারণা থেকে প্রথম ধারণা যদি আমরা চাই যে প্রবাহীর ঘাত, অর্থাৎ প্রবাহীতে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এবং প্রবাহীর চাপ অর্থাৎ কোনো একটা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে কি পরিমাণ চারিদিক থেকে প্রেসার বা চাপ আসে সেটি আমরা জানব। ফার্স্ট আমরা জানবো কি প্রবাহীর ঘাত বলতে আমরা কি বুঝি। প্রবাহীর ঘাতের সংজ্ঞা হলো যে প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে। অর্থাৎ কি যে প্রবাহী আমি যদি একটা ধরি, একটা পাত্র রাখা হয়েছে, এই পাত্রে আমার তরল রেখেছি, এখানে এই তরলের ওপর কোনো একটা প্রবাহী যে পরিমাণ বল প্রয়োগ করবে, অর্থাৎ আমি যদি এটাকে 90 ডিগ্রি হিসেবে ধরি, তাহলে দেখা যায় যে কি লম্বভাবে যে বল প্রয়োগ করবে এই তরলটার ওপরে তাকে কি বলা হবে না প্রবাহীর ঘাত। আর প্রবাহীর চাপ বলতে কি বুঝি? প্রবাহীর চাপ হলো যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমতলে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। তাহলে প্রবাহীর চাপ আমি যদি একটা আলোচনা করি তাহলে কি দেখব যে একটি পাত্র নিলাম, তাতে আমি তরল পদার্থ দিলাম, এই তরল পদার্থকে আমি একটি একক ক্ষেত্রফল ধরলাম যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। এই দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই একক ক্ষেত্রফলে যে সমতলটা পেলাম ওই সমতলে 90 ডিগ্রিতে যে বল প্রয়োগ করবে তাকে কি বলবো? ওই প্রবাহীর চাপ বলা হয়। আমরা সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিকটা কী ছিল না তরলের কোনো বিন্দুতে চাপ। তাহলে তরলের কোনো বিন্দু, ধরি আমি একটা তরলের পাত্র নিলাম যার পাত্রটার উচ্চতা হচ্ছে h,
এবারে এই পাত্রের এই তরলটাতে একটা কোনো বিন্দু ধরলাম, এই বিন্দুর নাম দিলাম কি, যে ও। এই ও বিন্দুটাকে যদি একটা আমি তরলের বিন্দু কল্পনা করি, এই বিন্দুটাকে এর চারিদিকে কি পরিমাণ চাপ দেবে, এই চাপটাকে আমি যদি নির্ণয় করতে চাই তাহলে আমি কি ধরলাম, যে মনে করি তরলের ঘনত্ব হলো ডি আর অভিকর্ষ ত্বরণ হলো জি। এবার আমি যদি এটাকে একটা, যদি আমি কল্পনা করি এটা চোঙাকৃতি, যদি আমি একটা চোঙাকৃতি কল্পনা করি এটাকে, তাহলে আমি এখানে যদি উচ্চতা পাই এইচ, তাহলে আমি এইটা একটা আয়তন পাবো। এই পাত্রটা, আমি যদি এই পাত্রটাকে ধরি, এই পাত্রটাকে একটা আয়তন পেয়ে যাব। এই আয়তনটাকে আমি যদি ওজনে ট্রান্সফার করতে চাই, যে এই তরলের পাত্রে কি পরিমাণ জল ধরে বা কি ওজনের জল ধরে, তাহলে কি এই তরলের চোঙের ওজন ইকুয়াল টু আমি কী বলতে পারবো না, তরল চোঙের ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তার মানে যে পরিমাণ জল রয়েছে আর তাকে অভিকর্ষ ত্বরণ দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে এই তরলটার ওজনটা পেয়ে যাব। তাহলে এই তরলের আমি যদি এটা ধরি যে এখানে এইচ ইজ ইকুয়াল টু তরলের পাত্রের উচ্চতা, ডি ইকুয়াল টু তরলের ঘনত্ব অর্থাৎ ডেনসিটি, আর জি ইকুয়াল টু অভিকর্ষীয় ত্বরণ, যেখানে ডি ইকুয়াল টু এম বাই ভি অর্থাৎ ডেনসিটি বা ঘনত্ব ইকুয়াল টু কোনো বস্তুর ভর ডিভাইড বাই সেই বস্তুর আয়তন, অর্থাৎ একক আয়তনের কোনো বস্তুতে যে পরিমাণ ভর থাকে তাকে বলা হয় কি ওই বস্তুর ঘনত্ব। তাহলে আমি এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে এম ইকুয়াল টু কী পাবো, ডি ইন্টু ভি। তাহলে আমি এখানে এমটা, এই যে ভরটা পেয়েছি, ভরটা ট্রান্সফার করলাম কিসে, এমে। তাহলে আমি ডি ইকুয়াল, তাহলে আমি এমের জায়গায় কী বসাতে পারবো, তাহলে এমের জায়গায় বসাবো ডি ইন্টু ভি ইন্টু জি। অর্থাৎ এখানে প্রেসার পি, আমি যদি পি ধরি তাহলে পি ইকুয়াল টু হয়ে গেল কি, কোনো তরলের বিন্দুতে চাপ পি ইকুয়াল টু ডি অর্থাৎ ওই তরলের ঘনত্ব ইন্টু ওই তরলের আয়তন ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এবার যে আয়তনটা পেলাম, এই ভিটাকে আমি কিসে ট্রান্সফার করেছি, এইচে, কারণ যে পরিমাণ উচ্চতা রয়েছে সেই আয়তনেই জল রয়েছে। তাহলে আমি এখানে কি বলতে পারবো, পি ইকুয়াল টু কী বলতে পারবো আমি, যে ডি ইন্টু এইচ ইন্টু জি। অর্থাৎ কোনো প্রবাহীর কোনো বিন্দুতে তরলের চাপ ইকুয়াল টু ওই তরলের ঘনত্ব ইন্টু ওই তরলের পাত্রের উচ্চতা ইন্টু অভিকর্ষজ ত্বরণ। 3 নম্বর টপিকে আসি, তরলের সম উচ্চশীলতা ধর্ম। এই যদি সম উচ্চশীলতা কথার মানে কি, সম মানে সমান আর উচ্চশীলতা মানে হচ্ছে উচ্চতা, মানে একই লেভেলে থাকবে। তো আমি যদি একটা পাত্র, যদি আমি একটা তল ধরি এখানে, এবার আমি যদি পাত্রগুলোকে রাখার চেষ্টা করি, প্রথমে ধরলাম একটি এরকম পাত্র আছে, তারপর দেখা গেল এখান থেকে কানেক্ট করলাম, তারপর দেখা গেল এরকম পাত্র রয়েছে, আর সবশেষে দেখা গেল এরকম পাত্র রয়েছে। তো দেখা গেল এবার এই ধরনের আমি যদি পাত্র কতগুলো নিই, যে কোনো আকৃতি বিশিষ্ট পাত্র, তো আমি কি করলাম, যে কোনো একটি পাত্র দিয়ে প্রথমে আমি জল ঢালতে থাকলাম, এখান দিয়ে কী করলাম, জল প্রবেশ করাতে থাকলাম। তাহলে যদি জল প্রবেশ করাতে থাকি তাহলে কি হবে, তাহলে এখান দিয়ে জল ট্রান্সফার হবে। তো নির্দিষ্ট সময় দেখা যাবে কি, যে প্রত্যেকটি জলতলের লেভেল সমান হয়ে গেছে। এটি একটি তরলের নির্দিষ্ট বৈশিষ্ট্য। যে কোনো তরলের ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে কি, যে প্রত্যেকটি, যে কোনো তরলের পাত্র নিই না কেন, যে প্রত্যেকের তরলের হাইটটাই, লেভেলটা প্রত্যেকের কী হবে, সমান হবে। 4 নম্বর টপিকে আসি, আর্কিমিডিসের নীতি। এই আর্কিমিডিসের নীতি বলতে কি বোঝায়, আর্কিমিডিস একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি একটি নীতি আবিষ্কার করেছিলেন তরলের ওপরে। তো কি দেখাচ্ছে আর্কিমিডিসের নীতি অনুসারে, না কোনো বস্তুকে
স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই হ্রাস কর্তৃক অপসারিত তরল গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। তো আমি এটাকে যদি ডেসক্রাইব করি তাহলে কি দেখা যাবে দেখো, এই আর্কিমিডিসের নীতিটাকে যদি আমি ডেসক্রাইব করি তাহলে কি দেখতে পাবো। আমি কি বলেছিলাম যে কোনো একটি বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই বস্তু কর্তৃক অপসারিত ওজন তরলের বা গ্যাসীয় ওজনের সমান হবে। তাহলে আমি কি বলতে পারি যে একটি তরল পদার্থ নিলাম, তাতে কী করলাম, আমি একটি কোনো বস্তু আমি রাখলাম, তাহলে এই যে বস্তুটাকে আমি যদি ডোবাই তাহলে কি হবে, এটা কিছুটা পরিমাণ নিমজ্জিত হবে। আমি যদি আংশিকভাবে নিমজ্জিত করি, অথবা আমি কী করবো, একটা লোহার বলকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম, যে কোনো একটা উপায়, হয় আংশিকভাবে হতে পারে অথবা সম্পূর্ণরূপে হতে পারে। তো এই আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে তাহলে তরলটা কী হবে, আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকবে, দুদিক থেকে তরলটা আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকবে। তাহলে এই যে তরলটা উঠবে, কী পরিমাণ তরল উঠবে, যে এই যে বস্তুটা আছে তার যে ওজন বা আয়তনটা, সেই আয়তনের সমান পরিমাণ জল ওপরের দিকে অপসারিত হবে। অর্থাৎ যে বস্তুটিকে যদি আমি সম্পূর্ণরূপে নিমজ্জিত করি তার যা ওজন হবে সেই ওজনের জল অপসারিত হবে, অথবা আংশিকভাবে নিমজ্জিত করলে যে আয়তন পাবো সেই আয়তনের জলটা আমার নিমজ্জিত হবে। আর্কিমিডিসের নীতি থেকে আমরা একটি টপিক আলোচনা করতে পারি, সেটি হলো প্লবতা। এই প্লবতা বলতে কি বুঝি, মানে কোনো একটি বস্তু সেটি ভাসবে নাকি ডুববে টোটালি ডিপেন্ড করে এই আর্কিমিডিসের নীতির ওপর, অর্থাৎ এই প্লবতার ওপর। এই প্লবতা বলতে কি বুঝি, যে প্লবতা বলতে বুঝি কোনো একটা বস্তুকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে লম্বভাবে ওই তরলের ওপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় কি, ওই তরলে প্লবতা। অর্থাৎ যদি আমি দেখা যায় যে একটি তরলের পাত্র নিলাম, এই পাত্রটিতে আমি একটি বাটিকে একবার উল্টো করে এবং একবার সোজা করে আমি দেখালাম, একবার উল্টো বাটি হিসেবে দেখিয়েছি আর একবার সোজা বাটি দেখিয়েছি, তাহলে কি দেখা যাবে, কোনটা ডুববে এবং কোনটা ভাসবে। সেক্ষেত্রে দেখা যাবে কি, যে তরলে উল্টো দিকে যে বাটিটা করে রেখেছি মুখটা, সেক্ষেত্রে তরলেটা বাটিটা ডুবে যাবে। আর যদি তরলের তোলার পাত্র কার্ভ থাকে, এই কার্ভ করে রাখলে কি হবে, যে জলটা অপসারিত হবে। অর্থাৎ আমি যদি এটাকে ডব্লু ধরি আর তরলের পাত্রতে তরলটাকে যদি ডব্লু ড্যাশ ধরি, তাহলে দেখা যায় যদি ডব্লু গ্রেটার দ্যান ডব্লু ড্যাশ হয় তাহলে কি হবে না, তরলের ওই পাত্রটি ডুবে যাবে। আর যদি ডব্লু লেস দ্যান ডব্লু ড্যাশ হয় তাহলে ওটি ভাসবে। আর যদি ডব্লু ইকুয়াল টু ডব্লু ড্যাশ হয়ে যায়, যদি সমান সমান হয়, তাহলে কি হবে, আংশিকভাবে ডুববে, আংশিকভাবে ভেসে থাকবে। অর্থাৎ আমি তরলে কি দেখতে পাবো, যে বাটিটা অর্ধেক আমার ডুবে রয়েছে আর অর্ধেক ভেসে রয়েছে। আমরা নেক্সট টপিক আলোচনা করি সাইফন ক্রিয়া। পদার্থের গঠন ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো যে সাইফন ক্রিয়া। এই সাইফন ক্রিয়া জিনিসটা কি, সাইফন ক্রিয়া যদি হচ্ছে যে দুটো আমি তরলের পাত্র নিলাম, যেটা আমি কি করব, ভূমিতল থেকে উচ্চতা আমি নির্ণয় করব। তো প্রথমে আমি রাখলাম একটিকে এইটা, অপরটিকে আমি রাখলাম এইচ উচ্চতা, ধরো আমি এটা ক্যাপিটাল এইচ ধরলাম, এটা স্মল এইচ ধরলাম। তাহলে আমার দেখা গেল যদি এইচ গ্রেটার দ্যান এইচ হয়, যদি আমার এই উচ্চতাটা বেশি হয় আর এই উচ্চতাটা কম হয়, তাহলে আমি কি করব, দুটো আমি তরলের পাত্র নিলাম, এরপর কি করব, আমি এই তরলের পাত্রটিকে একটি পাইপ দ্বারা যোগ করে দেব। তাহলে দেখা যাবে কি, যে একবার যদি আমি এখানে চাপ প্রয়োগ সৃষ্টি করি এবং এখান থেকে যদি তরলটা টানার চেষ্টা করি মুখ দিয়ে, তাহলে কি হবে, এই তরলটা কন্টিনিউয়াসলি এই পাত্রে জমা হতে থাকবে। অর্থাৎ বেশি উচ্চশীল বস্তু থেকে তরলটা কম উচ্চশীলতার তরলের পাত্রে কী হবে, ধীরে ধীরে জমা হতে থাকবে। কখনোই এই এখান থেকে কম উচ্চশীল থেকে বেশি উচ্চশীলতায় তরল কোনোদিন প্রবেশ করবে না। এই সাইফন ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ যদি আমি দেখি, তাহলে দেখা যাবে 1 নম্বর, যে কেরোসিন তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম থেকে আমরা কি করি, কেরোসিন তেল বের করি,
যদি দেখা যায় যে রেশনের দোকানে কেরোসিন তেলের ড্রাম থাকে এবং সেই ড্রাম থেকে আমরা কি করি, সহজে পাম্প করে এই তেলটাকে আমরা নিচে ছোট পাত্রে রাখতে পারি। সাইফন ক্রিয়ার আরেকটি ব্যবহারিক প্রয়োগ হলো স্বয়ংক্রিয় ফ্ল্যাশ। এটি সচরাচর কী হয়, শহরাঞ্চলে দেখা যায়। শহরাঞ্চলের বাথরুমে যে ফ্ল্যাশ যেটা দেওয়া থাকে ওটাতে কী হয়, স্বয়ংক্রিয় ফ্ল্যাশে সাইফন ক্রিয়াটা এফেক্ট করা হয়। কারণ কি, সাইফন ক্রিয়ার সাহায্যে একটি পাত্র নেওয়া হয়, এই পাত্র থেকে অটোমেটিক্যালি জলটা কি হয়, আমার কমবোর্ড সিস্টেমে চলে আসে। অর্থাৎ উচ্চ কোনো তরলের পাত্র থেকে সহজে নিম্ন পাত্রে প্রবেশ করে। এটি সাইফন ক্রিয়ার মাধ্যমেই করা হয়। 6 নম্বর টপিকে আসি পদার্থের গঠন ধর্মে, যে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। এই ঘনত্ব বলতে কি বুঝি? ঘনত্ব হচ্ছে যে একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। অর্থাৎ আমি যদি ডি ইকুয়াল টু আমি কী বলতে পারবো, m/v, যেখানে m মানে কি বস্তুর ভর, ডিভাইড বাই v মানে কি ওই বস্তুর আয়তন, আর ডি মানে কি ডেনসিটি বা ঘনত্ব। তাহলে কি, একক আয়তনের কোনো বস্তুর ভরকে ওই বস্তুর কি বলা হবে না, ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব বলতে কি বুঝি, ওই একই জিনিস। আপেক্ষিক ঘনত্ব বলতে বুঝি যে কোনো বস্তুর ঘনত্ব, তাকে যদি আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব হয় তাকে দিয়ে আমরা ভাগ করলে তাহলে কি পাবো, সরি এখানে যদি ভি লেখা যাবে না, এখানে ডি ডিভাইড বাই ডি ড্যাশ। তাহলে আমি কি লিখতে পারবো, যে কোনো একটি বস্তুর ঘনত্ব ডিভাইড বাই 4 ডিগ্রিতে উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত হয় না 1 হয়। তাই জন্য আমরা ওটাকে মেজার করার সুবিধার্থে তাই জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট ডি ড্যাশ, তার মানে এস ইজ ইকুয়াল টু হয়ে গেল সারফেস ডেন্সিটি ইকুয়াল টু হয়ে গেল ডি ডিভাইড বাই ডি ড্যাশ। নেক্সট টপিক আছে পৃষ্ঠটান, আর 8 নম্বরে আছে সান্দ্রতা বা ভিসকোসিটি। আমরা এই পৃষ্ঠটান এবং এই সান্দ্রতা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতো এখানে টপিক শেষ করছি। ধন্যবাদ।